তো রাজ্যের যা শিক্ষা পরিকাঠামো তাতে এক ধাপে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী বসে গেলে, আপনি শিক্ষামন্ত্রী, আপনার কাছে নিশ্চয়ই রিপোর্ট আছে, আমাদের কথা ছেড়ে দিন, আমাদের তো সাংবাদিকরা নানা রকমের তথ্য দেয়, বেশিরভাগ ঠিক, কখনো কখনো একটা আধা ইয়েও হয়, কিন্তু আপনার কাছে তো সরকারি তথ্য আছে। কি অবস্থা বলুন তো স্কুলগুলোর, কি এক্স্যাক্টলি চিত্রটা কি? একেবারেই ভালো নয়, এবং ভালো হতো যদি আমি মনে করি যে যতক্ষণ না এই মহামান্য আদালত ক্লারিফিকেশন দিচ্ছেন একটু ভালো হতে পারত। যদি ওরা সরকারের ওপর, আমি বললাম তো একটা দল সরকারের উপর আস্থা রাখতে পারছে না, তারা আন্দোলনে চলে যাচ্ছে না, কিন্তু তারা যদি এই কোনো উস্কানিতে বিভ্রান্ত না হয়ে, প্ররোচনায় পা না দিয়ে তারা যদি স্কুলে যেতেন এবং নিজের কাজটা আন্দোলনের করার মতোই, ভাঙচুর করার মতোই যদি ক্লাসটা মন দিয়ে করতেন তারা গিয়ে এই মুহূর্তে, তাহলে আমার মনে হয় যে কর্মক্ষেত্র এবং কর্মী, আপনি যদি কর্মক্ষেত্রে যদি না যান ক্রমাগত, তাহলে তো আপনার কর্মক্ষেত্রের থেকে আপনার পজিশন কমে। আপনি যতই আইনিভাবে থাকুন, আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে, আপনার হাতে অমুক থাকতে পারে, তমুক থাকতে পারে, কিন্তু আপনি যখন যান না, তখন কি হয়, আপনি যে কর্মক্ষেত্রে কাজ করেন সেখান থেকে আপনার বিলঙ্গিং কমে। সেটা আপনি বলছেন সেই একটা বাড়ি কেউ কিনেছে, এখনো আইনি মোকাবিলা চলছে, বাড়ির দখলে যে আছে তার কাছেই, মানে বাড়ির সে বাড়িতেই যাচ্ছে না, না না বাড়িতে, মানে আপনি বলতে চাইছেন যে একটা বাড়ি কেনা হয়েছে বা একটা ফ্ল্যাট কেনা হয়েছে, অনেক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেই হয়, দেখবেন সেটা নিয়ে মামলা মোকদ্দমা আছে, যে পজিশনে আছে তারই দখলে থাকছে। যে না, এটা তো দুপক্ষ, এক দলের পজিশনে আছে অলরেডি, এক দলে বলছে পজিশনে আছে কি নেই নেই আমি জানি না, তা সেখানে তো বাড়িতে গিয়ে সেখানে একটু থাকতে হয়। শরিকি বাড়িতে গিয়ে, আমি শরিকি বাড়িতে গিয়ে ক্রমাগত রাস্তায় চলে যাই, আন্দোলনে চলে যাই, তা বাড়িটার সঙ্গে যদি বিলঙ্গিং না রাখি, পজিশনটা না রাখি, আমি তো আবার বলবো যে আপনাদের কাজ হচ্ছে এখন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করা, যতক্ষণ না ক্লারিফিকেশন এবং রিভিউ পিটিশন হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরা। আমি তো অনন্তকাল ধৈর্য ধরতে বলছি না, আমি তো কালকেই আপনাদের সঙ্গে বৈঠকে বসছি, মানে ওনাদের সঙ্গে। তা আপনারা বৈঠকটা করুন, আপনাদের যে দাওয়াই আছে সেগুলো দিন, সেগুলো সরকার কিভাবে এগোচ্ছে সেটা পর্যবেক্ষণ করুন, তারপর আপনারা আন্দোলনের রাস্তায় যান। আপনাদের যে পন্থা, সেই পন্থা তো মানে পলিটিক্যালি এবং লিগালি আপনাদের তো ঠিক, মানে সরকারের যেমন দায় আছে ঠিক থাকার, ঠিক কাজ করার, তা আপনাদেরও ঠিক কাজ করা উচিত বলে আমার মনে হয়। ঠিক, কিন্তু তবুও কিছু তো মানুষ যারা চাকরি করতেন, চাকরি হারিয়েছেন, তাদের ক্ষোভ বিক্ষোভ থাকা অত্যন্ত স্বাভাবিক। কিছু অনেক কিছু পরিস্থিতি, এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে, তাদের জীবন জীবিকা অস্তিত্ব বিপন্ন, একদম একদম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এমন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেমন গতকাল কসবার ডিআই অফিসে হলো, এটা নিয়ে একটা তো বাজে পরিস্থিতি। এটা তো দেখুন, এই পরিস্থিতিটা তো মানে প্রথম কথা হচ্ছে যে রাজ্যের চিফ সেক্রেটারি এবং কলকাতা পুলিশ কমিশনার তারা নিজেরা বিবৃতি দিয়েছেন, তাদের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন, মৌখিকভাবে একটি সাংবাদিক বৈঠক করেছেন, তাদের বক্তব্য তারা জানিয়েছেন। আমি এখানে আর কি বলবো, পুলিশ প্রশাসন নিয়ে আমার কিছু বলার নেই, তারা যেটা করেছেন কাজ ভালো মন্দ, এটা নিয়ে তো মানে এক ধরনের গণমাধ্যমে চুলচেরা বিচার হচ্ছে, সেখানে অনেকেই নানা রকম কথা বলছেন। এখন লেফট আমলে, আমি আপনাকে এটা বলবো না যে লেফট আমলে জ্যোতি বসুর সময় কিভাবে, সেটা বলার কোনো মানে নেই, কোনো মানে নেই, কিন্তু বাঞ্ছনীয় ছিল না, বাঞ্ছনীয় ছিল না তো বটেই। কিন্তু আমি আপনাকে অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই আপনারা যেটা বলছেন চাকরি হারা, অস্তিত্ব বিপন্ন, তা আপনি নিজে নেতাজি ইন্ডোরের কথা বলছেন, আপনি আমার যুক্তিটা একটু অনুধাবন করুন কাইন্ডলি। সেটা হচ্ছে যে যেদিন নেতাজি ইন্ডোরে বৈঠক হয় সেদিন সকালবেলা একটা খণ্ডযুদ্ধের উপক্রম হয়, ঢোকা নিয়ে। কেন, কাদের মধ্যে হয়, যে কেউ মানে যোগ্য অযোগ্যদের মধ্যে একটা পাস পেয়েছে, কেউ পাস পায়নি। শুধু আপনার গণমাধ্যম নয়, প্রথম সারি সবকটি গণমাধ্যম সেই খবর দেখায় যে যোগ্যদের পাস আছে, অযোগ্যদের নেই। অযোগ্যরা দাবি, একটা অংশ দাবি করেন আমরাও যোগ্য। তাহলে এই কালকে যারা কসবায় বা অন্য জায়গায় যারা আন্দোলন করলেন, তারা কি সবাই চাকরিহারা? তারা কি সবাই যোগ্য চাকরিহারা? অর্থাৎ এবার আপনি উল্টো প্রশ্ন হতে পারে, লাঠি কি অযোগ্যর ঘাড়েও ফেলা যায়? লাঠি কি অযোগ্যকেও মারা যায়?
আমি সেই নৈতিক প্রশ্নে আমি একদমই যাব না, কাউকেই মারা উচিত না, আমি আপনার কথা আমি মানছি। কিন্তু কালকে যারা গেল, সবকটা প্রথম সারির চ্যানেল দেখালো চাকরিহারা, এইটা কেন চ্যানেলগুলো আইডেন্টিফাই করলো না তাদের মধ্যে কজন যোগ্য কজন অযোগ্য? কারণ দুদিন আগেই এই চ্যানেলই দেখিয়েছে যোগ্য অযোগ্য নিয়ে মারামারি হচ্ছে নেতাজি ইন্ডোরে। সবাই তাহলে যোগ্য যে বলছে। মারামারি নেতাজি ইন্ডোরে হতে পারে, সেই মারামারি কি কসবার ডিআই অফিসে হতে পারে না? এবার তো আমার তো মনে হয় যে কে অযোগ্য, কে যোগ্য আর কে অযোগ্য, আপনি যেটা বলছেন তাতে তো আপনার কথা অনুযায়ী যে ওখানে অনেক অযোগ্যও ছিল, থাকতে পারে, আমি জানি না। আপনার কথা যদি নেতাজি ইন্ডোরে ছিল কি? হ্যাঁ, নেতাজি ইন্ডোরে ছিল কি? আপনারাই বলেছেন আজ ছিল। তাহলে তো নেতাজি ইন্ডোরে সমস্ত গণমাধ্যম বলেছে তাহলে তো যারা এই দাবিটা, অদ্ভুতভাবে কসবার ক্ষেত্রে সেটা যারা বলছে এই না। দাবিটা তুলছেন, যে চাকরিহারারা এই দাবিটা তুলছেন যে আমাদের কাছে এই প্রকাশ করা হোক কে যোগ্য আর অযোগ্য, তা আপনার কাছে যখন হচ্ছে সেটা প্রকাশ করে দিলে তো এই ঝামেলাটা অন্তত মেটে। তা তাদের সঙ্গে তো কথা হয়েছিল আমাদের যে আমরা শুক্রবার এই সমস্ত দাবি দাওয়া নিয়ে যাব। এটা গণমাধ্যমে না বলে আমায় তো একটা মিনিমাম চিঠি দিতে হবে, একটা আলোচনায় তো আসতে হবে। ওনারাই মিটিং চাইলেন, ওনারাই চাইলেন যে নেতাজি ইন্ডোরের পর আমি যেন বৈঠকে বসি। আমি বসলাম, সেখানে ওরা বললেন, আমি বললাম 5 জনের একটা টিম হবে, ওরা বললেন না, টিমটা বাড়ি 8 জনে করা হোক। তাতে সম্মত হলাম আমরা। বলেন আপনার পুরো ডিপার্টমেন্ট নিয়ে বসতে হবে, তাতে সম্মত হলাম আমরা। আবার বলছি, গণমাধ্যমে আপনারা জানাতে পারেন, গণমাধ্যমের মাধ্যমে আন্দোলন করতে পারেন, গণমাধ্যমকে সঙ্গে নিয়েও আন্দোলন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু থাকবে কিন্তু সরকার শেষ পর্যন্ত, থাকবেন মুখ্যমন্ত্রী। এইটা আন্দোলনকারীদের খুব স্পষ্ট করে বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী তাদের স্টেপ নিতে হবে। এবার একদল বলবেন না আমরা মুখ্যমন্ত্রীকে মানি না, শিক্ষামন্ত্রী মানি না, সরকার মানি না, আমরা আন্দোলন করুন। তাহলে দয়া করে আলোচনা চাইবেন না, আলোচনা তারাই চাইবেন, কারণ একটা বড় অংশ আবার বলছে আমরা এই আন্দোলন নেই। 26,000 চাকরি, আমি তাদের ডাকবো আন্দোলন আলোচনায়, তারা এসে আমার আলোচনায় বসবেন। আমি বলছি যে এতগুলো মানুষকে ডেকে মুখ্যমন্ত্রী কথা বললেন, ভরসা দিলেন, আশ্বাস দিলেন, সেগুলো কোনো মূল্য নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে কিছুদিন আগে টাটকা ঘটনার স্মৃতিতে যারা সিঙ্গুর বা নন্দীগ্রামে জমি হারিয়েছিল চাকরি হারানোর মতোই, তাদের দেখেছেন কলকাতায় ডেকে তৎকালীন মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী ডেকে আশ্বাস দিচ্ছেন যে না, জমি যাবে না, আমরা আছি, আমি আছি। সমস্ত জমিহারাদের ডেকে বাকি বিরোধীরা ভুল প্রচার করছেন, 3 একর 6 একর এসব নিয়ে তো অনেক চর্চা হয়েছিল। ইচ্ছুক অনিচ্ছুক জমি, এখন যেমন যোগ্য অযোগ্য এই তর্কটা উঠছে, জমির ক্ষেত্রেও তো ঠিক একই জিনিস হয়েছিল। তা জমি হারাটা কি বেদনা ছিল না? কোন মুখ্যমন্ত্রী পারবেন ওদের ডেকে করেছেন আজ অব্দি যে সমস্ত যারা জমি হারা, যোগ্য অযোগ্য দেখেননি, ইচ্ছুক অনিচ্ছুক দেখেননি? লেফট আমলে দেখেছি কি যে একটা নেতাজি ইন্ডোর ভর্তি করে সব জমিহারারা এলেন এবং সেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বা শিল্পমন্ত্রী কোনো বক্তব্য রাখলেন? আমার মুখ্যমন্ত্রী দেখেছেন, আমার মুখ্যমন্ত্রী সবাইকে ডেকেছেন। আপনি কি মনে করেন যে, আপনি কি বিশ্বাস করেন যে এই যে 26,000-এর মধ্যে আলোচনার টেবিল বা সদর্থক বা পজিটিভ বেশিরভাগটাই তাদের লোকজন রয়েছে, তারা রয়েছে? বেশিরভাগই মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করছেন। এবার তাদের যারা করছেন না রাইট আছে তাদের, আমি তো একবারও তাদের সম্পর্কে আমি কিছু, কারণ আমি নিজে আন্দোলন করেছি এক সময়। আমার মুখ্যমন্ত্রী তো আন্দোলনের মানে যদি কোনো আইকন থাকে আমাদের রাজ্যে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় আন্দোলন কে করেছেন আমাদের রাজ্যে? তাহলে আন্দোলনকারীকেও কোথাও একটা ইতিবাচক হতে হয়। তাই এখানে একটা অংশ যারা হয়তো আন্দোলনে আছেন মুখ্যমন্ত্রীকেও রাখছেন, তারা এই ধরনের কথাবার্তা বলছেন না, এই ধরনের আচরণ করছেন না। পুলিশ ঠিক করেছে না করেছে তো কালকে আমি কথা বলছি, পুলিশ কমিশনার নিজে বলেছেন অনভিপ্রেত, এবং আমি এর সঙ্গে বলছি দুঃখজনক। এবং আমিও মনে করি পুলিশের কি আরো একটু সংযত হওয়া উচিত ছিল বলে আমি ওই ভার্সনেই যাবো না, কারণ এটা পুলিশ কর্তারা কথা বলেছেন। ঠিক, পুলিশ কর্তারা যেখানে বলেছেন যে তাদের উপর প্রথমে আক্রমণ হয়েছিল এবং বেশ কয়েকজন আহত পুলিশের ছবি ছাপানো হয়েছে ওয়েবসাইটে, তো আমি সে তর্কেও যাব না। আমি আবার বলছি, আমি যে কথাটা গতকাল বলেছি আমি সে কথাটাই একটি কথারই পুনরাবৃত্তি করছি আজকে, যে একটু ধৈর্য ধরা উচিত মনে হয়, আমার অন্তত মনে হয়, আপনাদের নাই মনে হতে পারে। কেননা এই এতদিনের কারুর মধ্যে এই প্রবণতা থাকতে পারে,
যে এতদিন ধরে আমি স্কুলে না গিয়ে আমি গণমাধ্যমে এতদিন ধরে স্টেটমেন্ট দিয়ে গেছি, আমি আজকে স্টেটমেন্ট দিতে পারবো না? এ মিটে গেলে তো স্কুলে চলে যেতে হবে, আর কোনো মিডিয়া আমার ছবি তুলবে না। না, প্রত্যেকের মাইনেরও একটা চিন্তা তো আছে। এটা মাইনে নিয়ে কিন্তু আমি কথা বলে দিয়েছি আপনাকে। না, আমি জানি। এই যে ধরুন পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা রাস্তায় নেমে পড়েছে, এটা কি আপনাদের উপর বাড়তি চাপ হয়েছে? না, দেখুন, বিরোধীরা তো আমাদের বিরুদ্ধে সবসময় রাস্তা থাকতেই পারেন তার, এবং যে রকম 21 সালের পর 200 পার বলে যারা এসেছিলেন তাদের সিট সংখ্যা কত হয়েছে আমরা দেখেছি। এখন এটা তো সিপিএম নিশ্চয়ই এখন কত সিট, 235, আমরা 30 নাকি? আমি জানি না সিপিএম এর কত সিট এখন রাজ্যে, আপনি জানেন? আমি তো জানি না। তো তারা তো রাস্তায় থাকার কথা, রাস্তায় আছেন, তাই না? রাস্তা থাকতেই পারেন। এ পথেই জীবন, এ পথেই মরণ, আমাদের সেই বিটি রোডের ধারে গান মনে পড়ে যায়। বিরোধীদের অভিযোগ স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা দিতে পারেনি বলেই সুপ্রিম কোর্ট 2016 সালের প্যানেলটা বাতিল করে দিয়েছে। আপনি কি সহমত? না, একদম না। স্কুল সার্ভিস কমিশন অবশ্যই যোগ্যের তালিকা দিতে পেরেছে, দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে দেওয়া হয়েছে। আরে নইলে সুপ্রিম কোর্টের অবজারভেশন, জাস্টিস দেবাংশু বসাকের অবজারভেশন দেখুন না। মহামান্য বিচারপতি বলেছেন যে এই দুটো তথ্য অলমোস্ট এক। এই তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল হাইকোর্ট। তা আপনি কি সিবিআই তদন্তের ভূমিকায় সন্তুষ্ট? আমি সিবিআই নিয়ে একটি কথাও বলতে চাই না, কারণ সিবিআই কি পন্থায় তদন্ত করেছে, কি করেছে না করেছে সিবিআই জানে, এটা তো কোর্ট বিচার করেছে। আমার ব্যক্তি সন্তুষ্টি অসন্তুষ্টিতে এখানে কি যায় আসে? তো কোর্ট যেখানে মনিটরিং করে, কারণ সিবিআই তদন্ত হয়েছে কোর্ট মনিটরিংয়ে, বিচ্ছিন্ন সিবিআই নয়, কিন্তু কোর্টের আদেশে কোর্ট মনিটরিংয়ে হয়েছে, ঠিক আছে? তো সেখানে আমার কোনো ব্যক্তিগত মত এখানে থাকতে পারে না, আমি কিছু বলবো না। মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন যে শিক্ষকদের স্কুলে ফিরে যেতে। আপনি নিজেও বলছেন শিক্ষকদের পজিশন যেন না ছাড়া হয়, পজিশন যেন তাদের পজিশনে যেন ঠিক থাকে। আপনি কি মনে করেন এটা করলে শিক্ষকদের বাড়তি কিছু সুবিধা হতে পারে, বিশেষ করে আদালতের ক্ষেত্রে বা আইন নির্ণয়ের ক্ষেত্রে? আমি তো মনে হয় যে আইনি যে প্রতিরক্ষা, আমরা তো আইনি মানে আবেদন করব, ক্লারিফিকেশন মানে আমরা ব্যাখ্যা চাইব, বা রিভিউ পিটিশন মানে পুনর্বিবেচনা করতে বলবো, তার মানে এগুলো আইনি পন্থা সব। তো এগুলোর ক্ষেত্রে ওনাদের বিষয়টা কোর্টও নিশ্চয়ই খেয়াল রাখছেন, মহামান্য সুপ্রিম কোর্ট যে ওদের কথাবার্তা সবই খেয়াল রাখছেন। তো সেখানে মহামান্য কোর্টে নিশ্চয়ই একটা কোনো অবজারভেশন থাকবে যে কারা কি বললেন, কারা কি করলেন। সেখানে ওরা যদি ক্লাস নেন, আমার ধারণা ওদের ক্ষেত্রেই সুবিধা হবে। বিরোধী দলের এক নেতার দাবি যোগ্য অযোগ্য বাছাই করা এখনো সম্ভব, এটা কি ঠিক? উনি বলার কে? অনেকদিন আগে সম্ভব হয়ে গেছে। যে বিজেপি নেতার কথা বলছেন তিনিই বলেছিলেন যে সম্ভব নয়। প্যানেল বাতিল করো, এক্ষুনি সিবিআই দাও, সুপার নিউমারি তো সিবিআই দাও, সেই সুপার নিউমারিকে সিবিআই দাও, সেটা সুপ্রিম কোর্ট জাস্ট তুলে এরকম ফেলে দিয়েছে ডাস্টবিনে ওই রায়কে। তো এখানে উনি বলার কে? আমি তো এটা নিয়ে কথা বলে দিলাম, আবার এটা নিয়ে কথা বলা মানেনি, এটা আছে। বিজেপির